আমাদের লাইব্রেরি সম্পাদক রঞ্জিত গুপ্ত, উনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করবে, তারপর আমরা আরম্ভ করছি। নমস্কার। রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আগত সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের এই নির্ধারিত অনুষ্ঠানটি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। সেই হিসেবে আমরা আজকের অনুষ্ঠানে যা গান বাজাবো সবটাই রবীন্দ্রসঙ্গীত। আশা করি আপনারা আনন্দ পাবেন। আমরা এই যে নির্ধারিত অনুষ্ঠানটি করছি, আমি প্রত্যেকবারই বলি, এবার একবার বলছি যে আপনাদের অনুরোধের গানগুলো একটু আমাদের যাওয়ার সময় যদি বাইরে খাতা আছে ওখানে লিখে দিয়ে যান, তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয়। আমরা প্রত্যেকবারই কিছু কিছু বিষয় নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু আগামী জুন মাসে 12ই জুন সম্ভবত দ্বিতীয় শুক্রবার 12ই জুন আমরা যে অনুষ্ঠানটা করবো সেটার আমাদের ভাবনা হচ্ছে 5 মেশালি, অর্থাৎ কোনো বিশেষ বিষয় না। আমাদের কাছে বহু রেকর্ড আছে, পুরোনো রেকর্ড, বিভিন্ন রকম বিষয়ের উপর রেকর্ড। সেই প্রাতঃপ্রধান গান থেকে বিভিন্ন রকম মিউজিক থেকে, কীর্তন থেকে, এই ধরনের প্রচুর রেকর্ড আমাদের কাছে আছে। তার থেকে বাছাই করা আমরা 10-12টা রেকর্ড নিয়ে 12ই জুনের অনুষ্ঠানটা আমরা করি। এটা আগাম জানালাম আপনাদের। আর আমি আজকে একটু সুযোগ পেয়েছি বলে আপনাদের কাছে বলছি। রাজা রামমোহন রায়ের জন্মদিন 22শে মে। এই 22শে মে উপলক্ষে আমরা প্রত্যেকবারই দুদিনের অনুষ্ঠান করি। 21শে মে আমাদের অনুষ্ঠান স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং তারপরে গানের স্কুলগুলোকে নিয়ে গানের প্রতিযোগিতা। এটা 21শে মে হবে নিচের অডিটোরিয়াম। আর 22শে মে আমাদের অনুষ্ঠান রামমোহন স্মারক বক্তৃতা। এবারে বক্তৃতা করবেন শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়া আমরা সেদিনকে আমাদের এই লাইব্রেরিতে 1 বছর ধরে যে সমস্ত লিটল ম্যাগাজিন গুলো আসে, সেই ম্যাগাজিন গুলোকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা করি এবং 22শে মে রামমোহন রায়ের জন্মদিনে আমরা এই পুরস্কারগুলো বিজয়ীদের হাতে তুলে দিই। সেই লিটল ম্যাগাজিনের পুরস্কার সেদিনকে দেওয়া হবে। এবছর আমাদের কাছে প্রায় 200 থেকে 250 এরকম পত্রিকা এসছে। তার থেকে আমরা বেছে নিচ্ছি, মূলত আমরা 3টে বিভাগে দিয়ে এটা কবিতা, ছোট গল্প এবং প্রবন্ধ, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সম্পাদককেও পুরস্কৃত করি টোটাল পত্রিকার জন্য। আমাদের সেই পুরস্কারটা 22 তারিখে দেওয়া হবে। 22 তারিখে লিটল ম্যাগাজিনের পুরস্কার এবং তার সঙ্গে এই স্মারক বক্তৃতা, এটাই আমাদের মূল অনুষ্ঠান। এছাড়া আমাদের কম্পিউটারের ক্লাসের যে সমস্ত ছাত্ররা আছে, উত্তীর্ণ হবে যারা পরীক্ষায়, তাদেরকেও সার্টিফিকেট ওই দিন প্রদান করা হবে। এছাড়া আমরা ওই দিনকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের ইচ্ছে এবারে ভারত পথিক একটি পুতুল নাটিকা হবে। এটা আমরা আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে করব। ভারত পথিক একটি পুতুল নাটিকা আপনারা দেখতে পাবেন। আমি সকলকে আমন্ত্রণ জানাবো
21 এবং 22 তারিখ আমাদের নিচের অডিটোরিয়ামে আপনারা আসুন। অবশ্যই এই পুতুল নাটিকাটা আপনাদের ভালো লাগবে এই আশা করছি। আজকে আর বেশি কথা বলবো না। হ্যাঁ, টাইমটা সন্ধ্যাবেলা। আমাদের লিটল ম্যাগাজিন পুরস্কারটা শুরু হবে বিকেল 4টেতে, কিন্তু মূল বিকাশবাবু আসবেন 6টায়, এবং সারা বক্তৃতাটা শেষ হয়ে গেলে আমরা ওই নাটিকাতে যাব পুতুল নাচ। আমরা আজকের অনুষ্ঠানে ফিরে আসি। আমাদের উৎপলদা আছেন সঙ্গে। আমি উৎপলদাকে অনুরোধ করব এবারে এই অনুষ্ঠান শুরু করার জন্য। ও এবারে উৎপলদার সঙ্গে অবশ্য ছায়ানটের সভানেত্রী সৌমিতা মল্লিক উনিও আছেন। ওরা দুজনে মিলে আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন। ধন্যবাদ। নমস্কার। শুভ রাবীন্দ্রিক সন্ধ্যা সমাগত সকল রবীন্দ্র অনুরাগীকে রবীন্দ্র ভাবনায় জারিত, উদ্বেলিত, সমৃদ্ধ আমরা রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে জানাই স্বাগতম, সুস্বাগতম। কবির সৃষ্টি অর্থই আমরা যে কবিকে বরণ করে নেব। আপনারা তো জানেন কালকে 9 মে 2026 165তম কবির জন্মদিবসটি পালিত হবে। সেই সঙ্গে কবিপক্ষ শুরু হবে। তার প্রাক সন্ধ্যায় আমরা আজকে কবিকে স্মরণে বরণে শ্রদ্ধাঞ্জলি জানাবো। কবির সৃষ্টির মধ্যে দিয়ে আজ কিন্তু আমরা এই অনুষ্ঠানটি পরিবেশন করব। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ, পরদিনে এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত। কররবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেড়া। সে কথা স্মরণ করে নিজেদের পানে আমি আজ চেয়ে আছি উৎসব উৎসুক নয়নে। যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলে দুর্লভ বলে আজ মনে হয়। দুর্লভের পরমে লেশতম স্থান, দুর্লভ এ জগতে ব্যর্থতম প্রাণ। যা পাইনি তাও থা, যা পেয়েছি তাও থা, তুচ্ছ বলে যা চাইনি তাই বলে দিও। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ জন্ম এই কবিতাটির মাধ্যমে আমরা তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করলাম। আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ প্রাক সন্ধ্যায় অনেকটা ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তাঁর সৃষ্টির মাধ্যমে তাঁকেই আমরা স্মরণ করব, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা সকলেই জানি, এখানে যারা উপস্থিত রয়েছি, যে রামমোহন লাইব্রেরির সংগ্রহে বেশ কিছু দুর্লভ রেকর্ড রয়েছে এবং তার বিপুল সম্ভার। সেখান থেকে সুনির্বাচিত কয়েকটি রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই কবির স্বকণ্ঠে কবিতা আজকের এই সন্ধ্যায় আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব। সেটা আমাদের সকল রবীন্দ্র প্রেমীর কাছে একেবারে উক্তি পাওনা বলা যায়। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে পথ চলা শুরু করছি। প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা, যে রবীন্দ্রনাথের জন্মদিবসের উদযাপন কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে আমরা কিছু তথ্য
আর জানবো উৎপলদার কাছ থেকে। রবীন্দ্রনাথের প্রথম জন্মদিনটি হয়েছিল গত শতাব্দীর আগের শতাব্দীতে 1887 সালে বাংলার 1294 25শে বৈশাখ। সেই সময় কবির বয়স ছিল 26 বছর এবং কবি তখন তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ও যতীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে 49 নম্বর পার্ক স্ট্রিটে বসবাস করতেন। তো কবির এই জন্মদিনটি যে শুরু করেন তিনি হচ্ছেন কবির ভাগ্নী সরলা দেবী চৌধুরী। এবার সরলা দেবী চৌধুরী যে আত্মজীবনী ছড়া পাতা, সেখানে তিনি লিখছেন, রবি মামার উৎসব জন্মদিনের আমি প্রথম করাই। সেই দিন ভোরে উঠে বাগানের বকুল ফুলের মালা নিজের হাতে গেঁথে বাজার থেকে আনা বেল ফুলের মালা ও অন্যান্য ফুল নিয়ে রবি মামার ঘরে রবি মামার খাটের কাছে আমরা উপস্থিত হলাম। তার পায়েতে সেই পুষ্পাঞ্জলি দিয়ে তার সঙ্গে একজোড়া চাদর এবং ধুতি দিয়ে তাকে প্রণাম করে জাগিয়ে দিলাম। সেই সময় বাড়িতে আর সবাই জেগে গেল, একটা সাড়া পড়ে গেল, রবীন্দ্রনাথের জন্মদিন বলে কথা। সরলা দেবী যা শুভারম্ভ করেছিলেন, এখন আমরা জানি যে বিশ্বব্যাপী আমাদের মহা সমারোহে পালিত হয় এই দিনটি, এবং আমরা আমাদের মতো করে খুব আন্তরিকতার সঙ্গে কবিকে স্মরণ করার চেষ্টা করি। যদিও প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন, তাও একটি বিশেষ দিনে তাকে স্মরণ করার অনুভূতি একেবারে অন্যরকম। আমরা প্রথম যে গানটি সবাই মিলে শুনবো, হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, অমলা ঠাকুরের কণ্ঠে। স্বরলিপিকার ছিলেন শান্তিদেব ঘোষ, রচনাকাল 1348 বঙ্গাব্দের 23শে বৈশাখ, 1941 সালের 6 মে। এই গানটি শান্তিনিকেতনে রচিত কবিগুরুর জীবনের অন্তিম গান। আমরা সকলে মিলে শুনি। দেখা দি জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দি জন্মের প্রথম শুভক্ষণ, তোমার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন রিক্ত তার বক ভেদি আপনার হৃদয় উন্মোচন, রিক্ত তার বক ভেদি আপনার হৃদয় উন্মোচন,
সমত এরপরে আমরা আরেকটু গভীরে যাব, পিছিয়ে যাব। সালটা 1878। কবির জীবনের প্রথম প্রেম, সেই প্রেম বরণে গিয়ে আমরা দেখতে পাই 1878 সালে কবির যখন বয়স 17 বছর, কবি যাবেন বিলেতে উপলক্ষ ব্যারিস্টারি পড়া। তো সে ব্যারিস্টারি করতে গেলে তার ইংরেজিতে দখল বা বিলেতিয়ানাতে দক্ষ হতে হবে। সেই কারণে কবি তার দাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে প্রথমে গিয়েছেন আহমেদাবাদে। সেখানে থেকে কিছুদিন পরে ওরা চলে যান তৎকালীন বোম্বাইয়ে। সেখানে তারা ওঠেন সত্যেন্দ্রনাথের বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ কারখারের বাড়িতে। এবং এই পাণ্ডুরঙ্গ পরিবার তখন বোম্বাইতে তাদের বিলেতিয়ানা, ইংরেজিয়ানা ইত্যাদি তারা অত্যন্ত তারা প্রসিদ্ধ ছিলেন। সেই পাণ্ডুরঙ্গের মেয়ে আন্না টর্কার অত্যন্ত সুন্দরী। তিনি তখন বিদেশ থেকে ঘুরে এসেছেন এবং ইংরেজিতে কথাবার্তা বলা বা ইংরেজি আনাতে তিনি অত্যন্ত চৌকস। তো কবির শিক্ষার ভারটা তার হাতেই দেওয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথের থেকে আন্না 3-4 বছরের বড় ছিল। পড়াশোনা কতটা হয়েছিল জানা যাচ্ছে না, শিক্ষাটা কতটা পেয়েছিলেন জানা যায় না, কিন্তু তরুণ কবির মনে আন্নার প্রতি একটা অনুরাগ জন্ম দিয়েছিল। অপরদিকে সুদর্শনা আন্না, সেও কিন্তু সুদর্শন তরুণ কবির প্রতি অনুরক্ত হয়েছিল। কবি সে সময় আন্নাকে কবিতা নিয়ে কবিতাগুলো অনুবাদ করে শোনাতেন, সেই সঙ্গে তাকে গান শোনাতেন। আন্না বলছেন, তোমার গান শুনে আমার মনে হয় আমাদের মরণের পর থেকেও ফিরে আসতে পারি। তো যখন তাদের অনুরাগ পর্বের গভীরতাটা বাড়ল, আরো তারও হলো, তখন একদিন আন্না তরুণ কবিকে বললেন, তুমি আমার একটা ডাক নাম দাও। কবি নামটি দিয়েছিলেন নলিনী। সেই নলিনীকে নিয়ে কিন্তু গানও লিখেছেন। সৌভাগ্যবশত সেই গানটি আমাদের মধ্যে আছে এবং কবি সেই সময় 17 বছর বয়সে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় তিনি বোম্বাইতে গিয়েছিলেন বিদেশে যাওয়ার আগে, এটি ছিল সেই 17 বছর বয়সের ছবিটি। এবং এই দিনই ওই বছরই তিনি গানটি যেমন রচনা করেছিলেন, শুনো নলিনী খোলো আঁখি। এই গানটি রচনা করার পরেও কবির স্মৃতিতে এই নলিনী যে অনুরাগ পর্বটি বহুদিনই ছিল, এমনকি তার পরিণত বয়সও সেটি ছিল। আমরা এই গানটি তাকে নিয়ে লিখেছেন শুনো নলিনী খোলো আঁখি, শিল্পী কবি মজুমদার। প্রেম প্রকৃতি পর্যায়ের গান, রচনার কাল 1878, সর্বিতার ইন্ডিয়া দেবী। শুনুন সেই দিনের গানটি। শোনো নলিনে খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি, দেখো তোমারি দুয়ার পরে সখী, এসেছে তোমারি রবি। শোনো নলিনে খোলো গো আঁখি। শুনি প্রভাতের গাথা
আর তো রজনী নাহি সখী শিশিরে মুখানি মাঝি সখী লোহিত বসনে সাজি দেখো বিমল সরসী আরশির পরে অপরূপ রূপরাশি থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া নিজ মুখ ছায়া ভেকো হেরিয়া ললিত আধারে উঠিবে ফুটিয়া স্মরণের মৃদু হাসি শুনো নলিনী খোলো গো আঁখি। স্বল্পশ্রুত একটি গান আমরা শুনলাম। আসলে শুধু গান শোনা নয়, এই যে উৎপলদা চমৎকার ভাবে গানটির প্রেক্ষাপট বর্ণনা করলেন, জানার পর গান শুনতে শুনতেও একটা অন্য ধরনের অনুভূতি আমাদের মধ্যে তৈরি হলো। আর এককভাবে তো আমরা নানান মাধ্যমে গান শুনেই থাকি, কিন্তু এই যে সবাই মিলে বসে গ্রামোফোন রেকর্ড চালিয়ে গান শোনা, এই এক অন্য অনুভূতি। এরপর আমরা যে গানটি শুনবো সবাই মিলে, আজ কিছুতেই যায় না মনের ভার, কৃষ্ণা হাজরা সেনের কণ্ঠে, প্রকৃতি পর্যায়ের গান, বর্ষা ঋতুর উপর আধারিত, রচনাকাল 1331 বঙ্গাব্দ, 1924 সাল। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং শাহানা।
শুনতে শুনতে কবির সৃষ্টিতে যে আনন্দ, সে আনন্দধারায় আমরা অবগত করছি। এই গানগুলি যখন আপনারা শুনছেন, এটা অনস্বীকার্য যে আমাদের হৃদয়ে কিন্তু সেই আনন্দধারাটা বয়ে চলছে। মনে হচ্ছে চতুর্দিকে যেন একটা আনন্দ, যেন জগতের চতুর্দিকে সেই আনন্দ বার্তা ছড়িয়ে গেছে। আমরা সেরকম একটি গান শোনাবো, অত্যন্ত পরিচিত গান, বিখ্যাত গান। এই গানটি শুনব আমরা জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের কণ্ঠে। এটি পূজায় আনন্দ পর্যায়ের গান, শিলাইদহে রচিত হয়েছিল। রচনা তার বাংলা 1313, ইংরেজি 1909। গানটির স্বরলেখিকা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভীমরাও শাস্ত্রী। হয়তো এতক্ষণ আপনারা গানের কলিটা মনে মনে ভেবে নিয়েছেন। আমি কি সংযোগ করে দিই? জগতে আনন্দ জ্যোতি আনন্দ। শুনুন। আনন্দ যোগে আমার মন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার মন্ত্রণ, পরবর্তী গান কনক দাস এবং দেবব্রত বিশ্বাসের কণ্ঠে ব্যর্থ প্রাণীর আবর্জনা ফিরিয়ে ফিরে আগুন জ্বালে। যে গান আমাদের অস্থির সময় একলা পথ চলার সাহস যোগায়। স্বদেশ পর্যায়ের গান, স্বরলিপিকার অনাথ কুমার দস্তিদার। 1340 বঙ্গাব্দে রচিত, 1933 সাল। কবির যখন 72 বছর বয়স, সেই সময় তিনি এই গানটি রচনা করেন।
অতি পরিচিত একটি গান, কিন্তু যে গানের কাছে আমাদের আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দ্বন্দ্ব বেঁচে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দ্বন্দ্ব বেঁচে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালাচ্ছে সুখী রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, পালাচ্ছে সুখী রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। তোমায় না যদি পাই নাই বা দেখি, ভিতর থেকে ঘুরিয়ে দিলে যাওয়া পাওয়া, আন্নাতে করে দাঁড়িয়ে দিলে ঘরের হাওয়া। ভিতর থেকে ঘুরিয়ে দিলে যাওয়া পাওয়া, আন্নাতে করে দাঁড়িয়ে দিলে ঘরের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। আমাদের রেকর্ড সম্ভার থেকে আমরা যে রেকর্ডগুলি বাজাচ্ছি, বহু 15 দিনের রেকর্ড, যে রেকর্ডের মধ্যে দিয়ে কবি একটা সুরবাহার আমাদের মধ্যে পৌঁছে দিয়েছে। সেই কবির আত্মকথা মনে পড়ে যাচ্ছে, পুরানো জানি আছে ওনা আমায় আধেকো আঁকি কবি অলস মন। সেই অলস থাকার আর উপায় নেই। এখন আমরা সেই অলস ভাবটা কাটিয়ে উঠে সেই সুরবাহার নিজেদের হৃদয়ে ধারণ করছি। চলুন আরো এগিয়ে যাবো আরেকটু তথ্য নিয়ে। বিস্ময়কর প্রতিভা রবীন্দ্রনাথ, তার বহুমুখী প্রতিভা আমরা জানি, নতুন করে বলার কিছু নেই। তার কাব্য, তার নাটক, তার গান, তার কবিতা, এছাড়া তার শিল্প বিভিন্নভাবে তিনি নিজেকে প্রকাশিত করেছিলেন। এক বিস্ময়কর প্রতিভা আমাদের এই ধারণা নিয়ে এসেছিলেন আমাদের সমৃদ্ধ করার জন্য। রবীন্দ্রনাথের যে গানের পর্ব যেটি রয়েছে সেটি আমরা গাব। সেই গানের পর্বে আমরা জানি যে রবীন্দ্রনাথের যে গানের পর্ব তাতে আছে প্রেম, প্রকৃতি, পূজা, সেই সঙ্গে রয়েছে স্বদেশ পর্বের গান এবং আনুষ্ঠানিক গান। তো আমরা যে আজকে আলোচনাটা করব, মানে যে তথ্যটা দিতে যাচ্ছি, সেটি হচ্ছে প্রকৃতির ওপর। এই প্রকৃতি
ওপর রবীন্দ্রনাথ অনেক রচনা করেছেন এবং তার রচনাতে আমরা যেমন বিভিন্ন ঋতু উৎসবকে পেয়েছি, বসন্ত উৎসব, বর্ষামুমুর, শরৎকালের যে ঋতু উৎসব, সেগুলো তিনি রচনা করেছেন, যা আমাদের সমৃদ্ধ করেছে। এবার আছি একটু শুরুর সন্ধানে। আমরা জানতে চাই যে কে এই ঋতু উৎসবটি শুরু করেছিল, কে এই ঋতু উৎসবটি শুরু করেছিল। অবাক হলেও সত্য, রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর হাত দিয়ে এই ঋতু উৎসবটি সূচনা হয়েছিল। কিভাবে হয়েছিল? সেটি হয়েছিল, সমীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে থাকেন, মাতৃহারা, কবিতাকে আগলে আগলে রাখেন এবং শোনা যায় কবির সঙ্গে সমীন্দ্রনাথের ছোটবেলার মিল ছিল। তো সেই সমীন্দ্রনাথ তার বালক বন্ধুদের নিয়ে একটা ঋতুর উপর অভিনয় করবেন। তখন তারা ঠিক করলেন, সমীন্দ্রনাথ এবং তার দুই বন্ধু, তারা ভাবলেন যে আমরা বসন্ত করব, আর এক বন্ধু বর্ষা, আর তিন বন্ধু শরৎ, এইটাই তাদের চরিত্র হল। এবার সেই অভিনয়ের একটা সংলাপ দরকার। সেই সংলাপটি তারা কোথা থেকে নিয়েছিল? বাংলা, সংস্কৃত এবং ইংরেজি কাব্য বা বিভিন্ন যে স্টক রয়েছে সেখান থেকে তারা সেটি নিয়েছিল। আর যেহেতু বসন্তকালে প্রচুর ফুল হয়, সমীন্দ্রনাথ ও তার দুই বন্ধু সেই সময় মাথায় ফুলের মুকুট করেছিলেন আর হাতে করে নিয়ে এসেছিলেন ফুলের শাড়ি। খুব সেজে তারা এই অভিনয়টি করেন। এই অভিনয়টি হয়েছিল বাংলা 1313 সাল তথা ইংরেজি 17 ফেব্রুয়ারি 1907 সাল, শ্রী পঞ্চমীর দিন। অভিনয়টি হয়েছিল শান্তিনিকেতনের চারাঘর বা আদি কুটিরে। আরো একটি তথ্য, এই দিনে সমীন্দ্রনাথ একটি গান গিয়েছিল, ভীষণ সুন্দর সেই গানটি। সেই গানটি হল একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ সতী, ভবন কি প্রতিভাব। সেই জন্যই আর তিনি বেশি দিন আমাদের সঙ্গে থাকেননি। এর ঠিক 9 মাস পরে সমীন্দ্রনাথ এই ধরাধাম ছেড়ে চলে যায়। তাই এর পরের অনুষ্ঠানে আমরা প্রকৃতির ওপর একটি গান আপনাদের শোনাবো, পুরোনো দিনের শিল্পীদের, যা আমাদের রেকর্ড সম্ভারে আছে, সেখান থেকে আমরা নির্বাচিত করেছি। কৃষ্ণচন্দ্র দেব নামটি তো আপনারা জানা, তার কণ্ঠে আপনারা শুনবেন এই রবীন্দ্রসঙ্গীতটি, তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে। এটি প্রকৃতি পর্যায়ের গান, রচনাকাল 1328 বাংলা, ইংরেজি 1937, স্বরগীতিকার বীরেন্দ্রনাথ ঠাকুর। আর এই গানটি রচিত হয়েছিল শান্তিনিকেতনে। শুনুন কৃষ্ণচন্দ্র দেব কণ্ঠে তোমরা যা বলো তাই বলো। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা, বোঝে যায় বেলা, আমার যায় বেলা, বোঝে যায় বেলা, কেমন বিনা কারণে, তোমরা যা বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল রাজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো।
মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া আকাশ ছাওয়া কাহার চাওয়া এমন করে লাগে আজি আমার নয়নে তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে যা বলো তাই বলো তোমরা যা বলো তাই বলো আজকে যে গানগুলো আপনাদের শোনাচ্ছি পুরোনো দিনের রেকর্ডের গান। আপনাদের কি মনে হচ্ছে এগুলো পুরনো? মনে হচ্ছে না তো? এবং তার জন্য যাকে কৃতিত্ব দিতে হবে, এই যে চন্দন চ্যাটার্জি রেকর্ড নিয়ে ঘাটাঘাটি করছে, ও সারাদিনে রেকর্ড নিয়েই ঘাটাঘাটি করে এবং অসম্ভব দক্ষতা আন্তরিকতা নিয়ে ও এই রেকর্ডগুলোকে উপস্থাপন করার জন্য পরিশ্রম করে। অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে তাদের কাঁধ মিলে আরেকজন রয়েন, তিনি হচ্ছেন অর্পণ চ্যাটার্জি, ওর সঙ্গেই থাকে। এবং এর আগের দিন অনুষ্ঠান যখন চলছিল, আমাদের একজন দর্শক বন্ধু, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, আমাদের অনুরোধ জানিয়েছেন যে আপনারা পুরোনো দিনের শিল্পীদের গান শোনাবেন, যেগুলো সচরাচর শোনা যায় না। তার মধ্যে আমরা কৃষ্ণচন্দ্র দে শুনিয়েছি, জ্যোতিরিন্দ্রনাথ হয়তো শুনিয়েছি, অমিয়াদের গানও শুনিয়েছি। এখন যে গানটি শোনাবো সে পুরোনো দিনের শিল্পী। আমাদের ভালো লাগবে যে তার অনুরোধটা আমরা রক্ষা করতে পারছি এবং রক্ষা করে চলছি। সেটি গেয়েছেন অমিত দাসের। গানটি হলো চিনিলে না আমারে চিনিলে না। ভীষণ সুন্দর গান। এটি প্রেম পর্যায়ের গান, রচনাকাল বাংলা 1344, ইংরেজি 1937। স্বরলিপিকা বীরেন্দ্রনাথ ঠাকুর। গানটি শান্তিনিকেতনে রচিত। শুনতে থাকুন।
গানের ধ্বনি ঝড়ের রাতে দিনু প্রহর বনি হয় তুমি নাই রাতের ধ্বনি রাতের ধ্বনি গুরু গুরু গাও জলে কাবে পথ ধরিয়া দিনু যাবে গুরু গুরু গাও জলে কাবে পথ ধরিয়া দিনু যাবে আকাশে বিদ্যুৎ বন্ধে আকাশে বিদ্যুৎ বন্ধে অভিশাপ গেল রামমোহন লাইব্রেরির সংগ্রহ থেকে বেশ কিছু দুর্লভ রেকর্ড আজ আমরা সকলে মিলে উপভোগ করছি। কিন্তু এই মুহূর্তে আমরা যে গানটি শুনবো অত্যন্ত পরিচিত গান এবং আমি নিশ্চিত যে গানটি যখনই চালানো হবে, প্লে করা হবে, আপনারা সকলেই গুনগুন করে গিয়ে উঠবেন। সেরকম একটি গান, কবিগুরুর অনবদ্য সৃষ্টি, অমর সৃষ্টি, আমারও পড়ানো যাহা চায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনব। বাউল আঙ্গিকে আশ্রিত এক গভীর ভালোবাসা, আত্মসমর্পণ ও প্রিয়জনের প্রতি নিবেদনের গান, যেখানে ঈশ্বর বা প্রিয়তমের বিরহে বিলীন হওয়ার তীব্র আকুলতা প্রকাশ পেয়েছে। রচনার সময় 1295 বঙ্গাব্দ, 1888 সাল। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। রচনা স্থান দার্জিলিং। রেকর্ডের সঙ্গে আমরাও একটু সবাই গলা মিলাই। আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়, তোমার ছায়ার জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমার পরাণ যাহা চায়, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ
অসত্য বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমারও পড়ানো দেখা যায়। সেই পড়ান মানে আজকে আমরা যারা বসে আছি আমাদের পড়ানোর সেই চাওয়াটাকে পূর্ণ হলো আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু যদি সমস্যা হয়ে জানান। ধন্যবাদ। এবার এটাতে আসবো, এতক্ষণের গান শুনছি, তথ্য দিচ্ছি, গল্প করছি, একটু আরামদায়ক হতে আসি, একটু হালকা চলে। এবং আপনাদের আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে সেটা থেকে একটু শোনাই। প্রথমে বলি যে রবিকবির কিন্তু কিছু বৈশিষ্ট্য ছিল, সবসময় তো একদম প্রকাশ্যে আসে না। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রথমে বলি, উনি খুব ভুলে যেতেন। কিরকম ভুলে যেতেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চন্দননগরে আপনি যখন ছিলেন তখন আপনার বয়স কত ছিল? উনি বললেন আমি জানি না। তারপরে জিজ্ঞেস করলেন যে দক্ষিণ আফ্রিকা আমেরিকায় যখন আপনি গিয়েছেন সেটা কোন বছর, এই বছর না ওই বছর? ওরা আমার মনে নেই। উনি বললেন যে স্বামীনাথ কবে মারা গেছেন? বলে আমার মনে নেই। বুড়া বিয়ে কবে হয়েছে? মনে নেই। এমনকি একসময় বললেন আমায় যদি কেউ আমার গান নিয়ে পরীক্ষা দিতে বলে তাহলে কিন্তু আমি আমার গানটাও লিখতে পারবো না, সুরটাও আমার মনে নেই। এইরকম কোরআন ছিল। এটা গেল তার একটা দিক। আরেকটা বৈশিষ্ট্য বলি, সেই বৈশিষ্ট্য হচ্ছে উনি নিজেই বলছেন আমি খুব কম স্বপ্ন দেখতাম। এটা কিন্তু একটা বিশেষ অর্থে ইঙ্গিত করে, যেটা এখানে আলোচনা করবো না। কিন্তু এই যে কম স্বপ্ন দেখতেন, শুধু একটা কথাই উনি বলেছেন, সেটাই আমাদের তথ্য। আমি একদিন রাতে নতুন বৌঠানকে স্বপ্নে দেখলাম। উনি এসে আমার ঘরের মাঝে দাঁড়িয়ে আছেন। তখন আমি তাকে বললাম তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো এখানে কেউ চায় না। এই স্বপ্নটা আমি দেখছি। এবার আরেকটি বৈশিষ্ট্য বলি, রবীন্দ্রনাথ আত্মায় বিশ্বাস করতেন এবং তার একটা জিজ্ঞাসু মন ছিল যে এই যে ইহলোক আর ওই যে পরলোক, সেই পরলোক কি সত্যি আছে? এবং সেটি জানার জন্য উনি মাঝে মাঝেই প্ল্যানচেট করতেন বা পেট চক্রটি বসাতেন। সেটা কখনো জোড়াসাগর তিনতলার ঘরে, কখনো কখনো শান্তিনিকেতন। এবং এই প্ল্যানচেটের মধ্যে দিয়ে তিনি কিন্তু অনেক কিনেছিলেন। যেমন প্রথমে বলি মৃণালিনী দেবী কিনেছিলেন, সমীন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন, কাদম্বরী দেবী কিনেছিলেন, সুকুমার রায় কিনেছিলেন এবং বহু জনকে তিনি এনেছিলেন। এবং তাদের সঙ্গে যে কথোপকথন হয়েছে যেগুলো খুঁজে পাওয়া গেছে, সেখান থেকে বোঝা যায় যে ওপারের প্রতি তার একটা নিঃসন্দেহ ভাবছে যে ওপারেও কিছু আছে। বোধহয় সেই কারণেই উনি লিখছিলেন কেন এই দুয়ারটুকু পার হতে সংসার। এই যে ভাবনা, এই ভাবনা থেকে উনি যে লিখছেন, উনি যে বলছেন। এবং আপনাদের জানাই যখন দক্ষিণেন্দ্রনাথের বিয়ে দেন তখন প্রতিমা দেবী বা বিধবা, তার জন্য মৃণালিনীর কাছ থেকে অনুমতি দিয়েছিলেন। এটাও একটা তথ্য। সমীন্দ্রনাথকে জিজ্ঞেস করছে তুই ওখানে কি করছিস? বলে আমি এখানেও একটা শান্তিনিকেতন বানাচ্ছি। তাহলে তখন জিজ্ঞেস করে তোর কি এই পৃথিবীর কথা কিছু মনে পড়ে? খুব আলকাভাবে বলেন দুজন বন্ধুর নাম। রবীন্দ্রনাথ মনে করতে পারেননি সেই দুজন বন্ধু। পরে উনি জেনেছেন সত্যি সত্যি দুই বন্ধু, তাদের সঙ্গে রবীন্দ্রনাথের একটা সম্পর্ক ছিল। মাঝে মাঝে নতুন বৌঠানকে দেখেছেন, নতুন বৌঠান এসছেন, কিন্তু একটু ইঙ্গিতে কথা বলে গেছেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ। এটা গেল তার আরেকটা বৈশিষ্ট্য। আর যেটা খুব অবাক করার বিষয়, রবীন্দ্রনাথের কিন্তু একটা আত্মদর্শন হয়েছিল। সেই আত্মদর্শনটা তিনি তার বিভিন্ন রচনার মধ্যে উনি প্রকাশ করেছেন। যেমন একটা বলি, উনি যৌবনকালেতেই নিজের দেহ থেকে আত্মাকে বিভ্রমিত করতে পারতেন, দেখতে পারতেন যৌবনকালে। এবার সেটি যখন আমরা দেখছি যে তার এই যে সত্যি সত্যি তিনি যে কথাগুলো বললাম সেটা সত্যি কিনা, আসুন কবির কথা থেকে আমরা জেনে নিই। কবি চলেছেন বিলেতে, সালটা 1890 সাল 29শে আগস্ট। বিলেতের পথে এডেন বন্দর থেকে তিনি মৃণালিনীকে একটা চিঠি লিখেছেন।
কি লিখেছেন একটু পড়ে শোনাই। স্ত্রী মীনারানী দেবীকে এক চিঠিতে লিখে, রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটার শরীর ছেড়ে বেরিয়ে জোড়াসাঁক হয়ে গেছে। একটা বড় খাটে একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেরিয়ে মাধুরী দাদা, খোকা রথীন্দ্রনাথ শুয়ে। আমি তোমাকে একটু আদর করল আর বললুম, ছোট বউ, মনে রেখো আজ রবিবার রাত্রে শরীর ছেড়ে তোমার সঙ্গে দেখা করে গেল। বিলেত থেকে গিয়ে জিজ্ঞেস করবো তুমি আমায় দেখতে পেয়েছিলে কিনা। এর থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়, রবীন্দ্রনাথ অনায়াসে নিজেকে দ্বিখণ্ডিত করতে পারতেন তার প্রবল প্রতিভা। এটা তথ্য। এবার একটা সুরের রাজ্যে চলে যাই। গত 10/4/26 আমাদের কাছে একটি গানের অনুরোধ ছিল রবীন্দ্র শুনতে। আমরা চেষ্টা করি সেই অনুরোধগুলো রেকর্ড যদি আমাদের থাকে বা ঠিক সময় পাই চেষ্টা করি আপনাদের শোনাতে। তো যে গানটি রিকোয়েস্ট আমাদের কাছে অনুরোধ করেছিলেন 10/4/26 সুদেশনা গুপ্ত, জানি না উনি আপনি এখানে আছেন কিনা, বা যদি কোথাও থাকেন তাকে জানাই যে তার গান আমরা শোনাচ্ছি। তার পছন্দের গানটা কিন্তু ভীষণ ভালো গান, সেটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রাঙ্গণে মোর শিরির শাখা। এটি হচ্ছে শ্রোতাদের অনুরোধের গান। এই গানটি মধ্যে দিয়ে কবিতার মনের আক্ষেপকে তুলে ধরেছেন। গানটি মূল সুর হল, হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া, আজও কেবলই সুর সাথা আমার কেবল গাইতে যাওয়া। গানটি রচনা করেন 1335 শ্রাবণ, ইংরেজি 1928, স্বরলিপিকার শান্তিদেব ঘোষ। আর এরপরে আমরা আসবো সেই দুর্লভ কবিকণ্ঠে আপনাদের রেকর্ডটি শোনাবো। অসাধারণ রেকর্ড যে আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য, এবং তার ইতিহাসটা বলতে বলতে আমরা যাবো। শুনুন আপনি এই গানটি। প্রাঙ্গণে মোর শিরে শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তি ভেঙে ফুল ফুটানোর খেলা, কান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, ক্লান্তি বিহীন ফুল ফুটানোর খেলা, কান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যা বেলা। প্রত্যহ সেই ফুল্ল শিরিষ প্রশ্ন সুধায় আমায় দেখে, এসেছে কি এসেছে কি। আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতুল লাগলো শিরিষ ডালে, স্বর্গপুরের কোন নুপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুভিয়েছিল সোনা দেখে, আসে দেখে আসে দেখে। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডাল গুলিকার রইবে শ্রবণ পেতে, আলোক জনের চরণ শব্দে মেতে। ডাল গুলিকার রইবে শ্রবণ পেতে, আলোক জনের চরণ শব্দে মেতে। প্রত্যহ তার মর মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে, সে কি আসে সে কি আসে।
সারা মুক্তময় প্রাঙ্গণময় বনের বাতাস এলো এলো সে কে এলো সে কে এলো সে কে এলো সে কে এলো। এই মুহূর্তে আমরা যারা রায়া দেবনাথ হলে উপস্থিত রয়েছি, আমার মনে হয় যে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি যে রামমোহন লাইব্রেরির সংগ্রহে যে বিপুল গ্রামোফোন রেকর্ড রয়েছে, যে সঙ্গীতের ভান্ডার রয়েছে, তা কতটা সমৃদ্ধ, এবং সেখান থেকে তাদের প্রত্যেক মাসে দ্বিতীয় শুক্রবারের এই যে বিশেষ আয়োজন, সেটা আমাদেরকে কতটা আনন্দ দিচ্ছে এবং কতটা সমৃদ্ধ করছে। এই মুহূর্তে আমরা যে রেকর্ডটি শুনবো, সেই সম্পর্কে কিছু কথা নিশ্চয়ই বলা দরকার, কারণ অনেকের দানে এই রামমোহন লাইব্রেরির রেকর্ডের ভান্ডার পূর্ণ হচ্ছে এবং ভবিষ্যতে আরো নিশ্চয়ই অনেক রেকর্ড আমরা পাবো। এবং সবার কাছেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে তারা এইভাবে আমাদের সাহায্য করছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকণ্ঠে ইংলিশে একটি কবিতা পাঠ আমরা শুনবো, কিন্তু তার আগে আমি উৎপলদাকে বলবো, অনুরোধ করব যে এই যে রেকর্ড যারা আমাদেরকে দিচ্ছেন এবং এইভাবে আমাদের রেকর্ডের ভান্ডারকে সমৃদ্ধ করছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এবং রেকর্ডগুলি কিভাবে রামমোহন লাইব্রেরি খুঁজে পাচ্ছে, এগুলো তো এক একটি রত্ন আমাদের সঙ্গীত প্রেমীদের কাছে, রবীন্দ্র প্রেমীদের কাছে, এবং সত্যি যারা বাংলার সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসেন তাদের সকলের কাছে। তাই সেই রত্নগুলি আমরা কিভাবে পাচ্ছি, কিভাবে সংযোজিত হচ্ছে এই রামমোহন লাইব্রেরির ভান্ডারে, সেই সম্পর্কেও কিছু কথা আমার মনে হয় আজকের এই সন্ধ্যায় শুনে নেওয়া দরকার। সেই সম্পর্কে বলবেন উৎপল চৌধুরী। আমাদের কাছে মাসখানেক আগে প্রায় 1000 রেকর্ড একজন আমাদের শ্রোতা বন্ধু দিয়েছেন, বোধহয় অর্চন চক্রবর্তী। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার কাছ থেকে যখন এই রেকর্ড আমরা পেলাম, 1000 রেকর্ড চারটিখানি কথা নয়, তার মধ্যে ধুলো বালি যেরকম হয় অব্যবহৃত ছিল, আমরা পাওয়ার পরে যখন চন্দন সেটি ঘাটাঘাটি আরম্ভ করেছেন, বাচ্চা ছেলেরা যেমন খেলনায় ঘাটাঘাটি করে, ওরও এটি নেশা। যখন ঘাটাঘাটি করছে তখন হঠাৎ আমার বলছে যে আমি একটা দারুণ ইয়ে পেয়েছি, রবীন্দ্রনাথের ইংরেজিতে স্বকণ্ঠে পাঠ, আমার আগে ওটাকে সরা বাদ এইগুলো রেখে দাও। ও সেটাকে বার করলো। সত্যি কথা বলতে কি, তাকে ঘষে মেজে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ও শোনাতে আরম্ভ করলো, আমরা শুনতে আরম্ভ করলাম। এটা পাওয়ার পরে আমাদের কর্মকাণ্ড, এবং তার কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, আবারও বলবো, আমার তরফ থেকে তো বটেই, আপনাদের তরফ থেকে ওকে ধন্যবাদ জানাবো। যে রেকর্ডটা আমরা শুনছিলাম প্রথমে, সেখানে কবিতাটা তো শুনতে পাচ্ছি, কিন্তু কোন কবিতা আমরা ধরতে পারছি না। যেটা কোন কবিতা আপনাদের যে বলবো, এই কবিতা শোনাতে আমি ধরতে পারছি না। ও যখন পরিষ্কার করে এই রেকর্ডটি বাজাতে 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 বাজাতে, এবং আমি কান লাগিয়ে বসে থাকতাম কালা মানুষের মতো, যদি কিছু তথ্য পাওয়া যায়। পেলাম 10-12 বার শোনার পরে যে সূত্রটি আমরা পেলাম, খুব সংক্ষিপ্ত সূত্র। সেই সূত্রটি আপনাদের আগে শুনিনি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহে প্রাচীন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারী রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাহিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধার, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by the hand of domestic wars. এবার আসি রেকর্ডটা শুনবো, তাই তো? শোনানো যাক রেকর্ডটা? হ্যাঁ, আমার সঙ্গে সমাধান ভূমিকা
অমৃতা রয়েছেন, ওগুলো এবার রেকর্ডটা শুনবেন, মানে এত গল্প শুনেও অস্থির হয়ে গেছে। তো রেকর্ডটি শোনাবার আগে আরেকটু কথা আপনাদের জানি, তাহলে আপনারা এই রেকর্ডের প্রকৃত মূল্যায়নটি করতে পারবেন। এই রেকর্ডে যেটা লেখা রয়েছে আমাদের কাছে, কভারটা দেখো, রেকর্ডটা দেখো, এই যে রেকর্ডের কভারটি দেখুন, দেখতে পাচ্ছেন তো? অচল দেখছেন তো? মনে করছে স্মৃতি? ধন্যবাদ। এবার রেকর্ডটি দেখান। আপনারা অনেক দূরে বসে আছেন, অস্পষ্ট হয়ে গিয়েছিল, লেখাটা খুবই অস্পষ্ট হয়ে গেছে। উপরে রেকর্ডে যে লেভেলের সাথে লেখা থাকে, তো সেটাকে বহু কষ্টে উদ্ধার করা হয়েছে আমাদের, এবং রীতিমতো টর্চ জ্বালিয়ে সেই লেখাটি আমরা উদ্ধার করেছি বা শুনে আছি। রেকর্ডে একটি লেখা আছে, রেকর্ডটি বেরিয়েছিল হিজ মাস্টার ভয়েস থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারপরে লেখা আছে ইংলিশ টকিং, 2 নম্বর। 3 নম্বরটি হচ্ছে রিডিং ফ্রম গীতাঞ্জলি স্পোকেন বাই ডক্টর রবীন্দ্রনাথ টেগোর, এইটা লেখা আছে। এটা হচ্ছে রেকর্ডের গায়ে লেখা আছে, আমরা ওটা পেয়েছি এবং আমরা এটা বুঝতে পারলাম, যেটা আমরা শোনালাম চিত্ত যেটা ভয় শূন্য প্রার্থনা কবিতা, তো প্রার্থনা কবিতার অংশ আপনাদের শোনালাম। এবার রেকর্ডে যাচ্ছি। আপনাদের যেটা শোনালাম প্রথমে, এই রেকর্ডের গায়ে লেখা আছে ডক্টর রবীন্দ্রনাথ টেগোর। এই ডক্টর কথাটা একটা ছোট্ট ইতিহাস হচ্ছে, 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেছিল। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে এই ডিলিট সম্মানে সম্মানিত করেছিলেন এবং সেই সঙ্গে অন্য অন্য আরো প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছিল। এবার আসি এই চিত্ত যেটা ভয় শূন্য, সেই ছোট্ট তথ্যটা দিয়ে আমাদের রেকর্ডটা শোনাবো এই কারণে, তাহলে বুঝতে পারবেন কোথা থেকে আমরা এইসব গানের হদিশ পাচ্ছি, কিভাবে পাচ্ছি। এই যে গানটি চিত্ত যেটা ভয় শূন্য, যেটা প্রার্থনা বলে আমরা বলছি, সেই গানটি রচিত হয়েছিল 1901 সালে 15ই মে নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম ছাপা। তখন এই কবিতাটির নামকরণ ছিল না। এরপরে সে 1901 সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে তা 72 নম্বর কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়, কিন্তু নামকরণটি হয়নি তখন। এরপরে 1912 সালে যখন গীতাঞ্জলির ইংরেজি সংস্করণটি বেরোয়, যেটা বাংলা সমৃদ্ধ বললো, আমি এটা বললাম, এটি 35 নম্বর কবিতা হিসেবে ওখানে উল্লিখিত আছে এবং এই ইংরেজি অনুবাদটি স্বয়ং কবি করেছিলেন। এখনো নামকরণ হয়নি, তাহলে কবে হলো? আরেকটু এগিয়ে আসি, 1931 সাল যখন সঞ্চয়িতা সংকলন হলো, তখন কবি এই কবিতাটির নাম দেন প্রার্থনা, অর্থাৎ একটি কবিতার নামকরণে বেড়ে গেছে 30 বছর। কত দুষ্প্রাপ্য, কত দুর্মূল্য, সেই রেকর্ডটি আপনাদের শোনাচ্ছি। এই রেকর্ডটি শুনেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুনতে থাকুন এই অসাধারণ রেকর্ডটি। Leave this chanting and singing and telling of thee. Whom dost thou worship in this lonely dark corner of the temple with door all shut? Open thine eyes and see thy God is not before thee. He is there where the pillar is filling the heart ground and where the path maker is breaking stone. He is within his sun and his shower, and his garment is covered with dust. Put off thy holy mantle
clothes become tattered and stained. Meet him and shed by him his toil and his sweat of thy blood. Where the mighty bed without fear, and the head is held high, where knowledge is free, where the word has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where trial and striving, prejudice on towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert state of dead habits, where the mind is led forward by thee, is ever widely crossed and national, into that heaven of freedom, my Father, let my country awake. This is my prayer to thee, my Lord. Strike at the root of beggary in my heart. Give me the strength to lightly to bear my joys and sorrows. Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor, or spend my days before peaceful might. Give me the strength to raise my mind high above these trifles, and to give me the strength to surrender my strength to thy will with love. বিদায় নেওয়ার সময় আমি উপস্থিত, কিন্তু বিদায় নিতে গিয়ে যেটা চোখের সামনে ভেসে উঠলো আমাদের এই স্ক্রিনে, টিভি স্ক্রিনে, রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান, তারপরে এই রামমোহনের দিকে তিনি আসেন। এই রামমোহনের পক্ষ থেকে তাকে সম্বোধনা জানানো হচ্ছে সেই ছবিটি। এটি একটি দুর্লভ ছবি আমাদের রামমোহনের দিকে আছে, এটাও আপনাদের দেখানো। বিদায় নেব। এই বিদায় নেওয়ার আগে আপনাদের সঙ্গে আমার সঙ্গে যারা কাজ করবেন আছে, আমি আমার সঙ্গে সমিতা মন্দির, তিনি কলকাতা ছায়ানটের সভাপতি এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, সেই সঙ্গে নজরুল গবেষক। দেশ বিদেশে ওনাকে যেতে হয়, ব্যক্তিগতভাবে আমার অনুরোধে আজকে আমার সঙ্গে কাজ করেছে। এই জন্য আমার তো ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, আপনাদের ধন্যবাদ জানালে ভালো হয়। আর চন্দন অর্পণ এরা প্রতি সময় থাকে, প্রতি সময় ওরা কাজ করে। আর যার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, নীরবে যিনি এই অনলাইনের কাজ বা আমাদের টিভি স্ক্রিনে কাজটি করে চলেছেন, শুভশ্রী চৌকিদার হরিণী। আর আমাদের শব্দ প্রক্ষেপণে যিনি সাহায্য করেছেন লালজি। আমরা যাব বিদায় নেবার সময় যখন এলো, হয়তো আপনাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে হয় না, তার কারণ একটা কথা তো সত্যি করে বলি, এই ধরনের অনুষ্ঠান করতে গেলে প্রচুর তথ্য ঘাটা, পড়াশোনা করা এবং ঘাটাঘাটিতে করতেই হয়। এবং আমরা অপেক্ষা করে থাকি মাসের দ্বিতীয় শুক্রবারটা কখন আসবে, 1 মাসের অপেক্ষা, তো যাই হোক, এরপরে অনুষ্ঠানটি যেটি সম্পাদক মশাই বললেন, একটি অন্য ধরনের অনুষ্ঠান করলেন 12ই জুন, সেই কারণে আমার অবস্থান উপস্থাপনা দিয়ে সরে থাকবো। এবং আজকে যে আপনাদের কাছে বিদায় নেব, সেই বিদায়ক্ষণেও রবি কবি কাজ করতে হয়েছে আমাদের। নিজের ভাষায় আর বিদায় নিতে পারছি না। শেষ পথে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ হইল ভাই বৃথা শেষ হবে, সেইখানে পুনরায় আরম্ভ হইল। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি, সুস্থ থাকবেন। আমি একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, এই মাসেতে
আর একজন কবিরও জন্মদিন, কবি নজরুল ইসলাম। তো আমরা কবি নজরুল ইসলামকে স্মরণ করব আগামী 6 জুন। সেটা আমাদের নিচের অডিটোরিয়ামে হবে এবং কলকাতার ছায়ানট আমাদের সঙ্গে একসাথে যৌথভাবে আমরা কবিকে প্রণাম জানাবো। 6 জুন সকলে আসবেন। নমস্কার।